কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। দীর্ঘ অপেক্ষার অবসান, আজ চালু হতে চলেছে হাওড়া মেট্রো। কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো। আজ সেই মেট্রোটি উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী এবং আজ সকালবেলায় আসছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি শহর কলকাতা এসেছেন এবং আজকেই এই মেট্রোর উদ্বোধন করবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে খুলতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান শাখা, যেই অংশে বলা যায় যে যাত্রীদের সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হবে এই মেট্রো শাখার। তার সঙ্গে সঙ্গে এই ত্রিস্তরীয় এসপ্ল্যানেড স্টেশন থেকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে বেশ কিছুটা যাত্রাপথ যাত্রীদের অতিক্রম করতে হবে। প্রথমে এসকেলেটর দিয়ে এসপ্ল্যানেড থেকে ভেতরে ঢুকেই ফার্স্ট টিকিট কাউন্টার, যেখানে এই বিস্তারিত টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারা প্রবেশ করবেন ভেতরের প্ল্যাটফর্মের দিকে। এই ত্রিস্তরীয় মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে যথেষ্ট আকর্ষণীয় হয়ে তুলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। টিকিট কাউন্টারের পাশাপাশি প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকছে এই টিকিট ভেন্ডিং মেশিন। যেহেতু এই এসপ্ল্যানেড স্টেশনে 3টে শাখা এসে মিলিত হচ্ছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং জোকা তারাতলা মেট্রো, যেটি এখনো পর্যন্ত সম্প্রসারিত, সেই 3টি মেট্রো যেহেতু এই এসপ্ল্যানেড স্টেশনে মিলিত হচ্ছে, তার জন্য অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থাও রয়েছে এই প্ল্যাটফর্ম জুড়ে। এসপ্ল্যানেড স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে শহরের বিভিন্ন প্রান্তে, সেই রুট ম্যাপই কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্যার, এই এসপ্ল্যানেড স্টেশন যেটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং এর ত্রিস্তরীয় যে লেয়ার, সেখানে প্রত্যেকটা শাখা এসে মিলিত হচ্ছে, যাত্রীরা কতটা সুবিধা? যাত্রীদের সুবিধার্থেই স্বয়ং প্রধানমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণব স্যার এই প্রজেক্টটা চিন্তাভাবনা করে এবং জাতির জন্য এটা উৎসর্গ করতে চলেছেন আগামীকাল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দ্যাট ইজ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। হাওড়া স্টেশন থেকে যারা নিত্য 4 মিনিট লাগবে। এবার এখানে এসে আপনি এখানে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আপনি নিজের আবার যেখানে গন্তব্যস্থল সেখানে আপনি পৌঁছে যেতে পারেন শোভাবাজার। সেই লাইনেরও টিকিট ওই একটা স্টেশন থেকে আপনি নিতে পারবেন, তার জন্য আলাদা করে কোনো টিকিট নিতে হচ্ছে না এবং ওই টিকিটেই আপনি এইখানে শুধু ট্রেনটা চেঞ্জ করে আপনি গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারছেন। প্রত্যেকটা যাত্রী তাদের উইন্ডো থেকে এই দৃশ্যই দেখতে পারবেন, যেখানে এই 520 মিটার দীর্ঘ গঙ্গার নিচ দিয়ে প্রায় 30 সেকেন্ডেরও কম সময়ে অতিক্রম করবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো। একেবারে বলা যায় এই অনন্য অভিজ্ঞতা যা তুলে ধরলাম আমরা কলকাতা টিভির পর্দায়। প্ল্যানেট থেকে ঠিক 4 মিনিটে পৌঁছে যাওয়া গেল হাওড়া স্টেশনে, যেটি দেশের গভীরতম মেট্রো স্টেশন এবং এই হাওড়া স্টেশনও যথেষ্ট উন্নত মানের পরিষেবা রাখা হয়েছে যাত্রীদের জন্য। কারণ আগামী দিনে মনে করা হচ্ছে শিয়ালদা, এসপ্ল্যানেড এবং হাওড়া এই 3টে স্টেশনের উপর কয়েক লক্ষাধিক মানুষের নিত্যযাত্রার পথ হতে চলেছে এই ইস্ট ওয়েস্ট মেট্রো। থেকে বড় বিষয় শুধুমাত্র যাত্রী নয়, যারা পর্যটক আসবেন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে, তারা কিন্তু এই রাইড যথেষ্ট পরিমাণে উপভোগ করবেন। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আবহে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। তবে আসানসোল বিতর্কের পর প্রার্থীর নাম চূড়ান্ত করার প্রশ্ন বেশ চাপে পড়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে সন্দেশখালীকে সর্বভারতীয় স্তরে প্রচারে নিয়ে যেতে মোদীর বারাসতের জনসভাকেই ব্যবহারে তৎপর বিজেপি। আগামী বুধবার বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। গত সপ্তাহে প্রথম সভা করেন আরামবাগে, দ্বিতীয় সভা হয় কৃষ্ণনগরে। আগামী শনিবার ফের শিলিগুড়িতে তাঁর সভা। কৃষ্ণনগরের জনসভার দিনই প্রথম দফায় রাজ্যের 42টি আসনের মধ্যে 25টি আসনের প্রার্থীর নাম দিল্লি থেকে ঘোষণা করে বিজেপি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই বাকি আসনের প্রার্থীর নাম জানিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পদ্ম শিবির। যদিও তড়িঘড়ি প্রার্থীর নাম প্রকাশ করতে গিয়ে এই প্রথম দফাতেই ধাক্কা খেতে হয় কেন্দ্রের শাসক দলকে। আসানসোলে যে ভোজপুরি গায়ককে তারা প্রার্থী করেছিল তিনি বেঁকে বসায় বস্তুত মুখ পুড়েছে বিজেপির। এখনো দার্জিলিং আসন নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিরোধকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়েও। মেদিনীপুর কেন্দ্র থেকে তিনি ফের প্রার্থী হতে চাইলেও প্রথম দফার তালিকায় তাঁর নাম নেই। সূত্রের খবর, একদা আরএসএস এর প্রচারক দিলীপ সম্পর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোটেই সন্তুষ্ট নয়।
প্রধানমন্ত্রীর দুটি জনসভাতেও তাকে দেখা যায়নি। আর এই পরিস্থিতিতে প্রথম দফার প্রার্থী বিভ্রাটের পুনরাবৃত্তি এড়াতে সোমবার রাজ্যের প্রস্তাবিত তালিকা নিয়ে দিল্লিতে নির্বাচন কমিটির দীর্ঘ বৈঠকে হাজির ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দার্জিলিং ও মেদিনীপুর কাঁটা সরিয়ে প্রার্থী তালিকা ঘোষণা এখন কঠিন চ্যালেঞ্জ বিজেপির। এদিকে সন্দেশখালীর নারী নিগ্রহের অভিযোগকে জাতীয় স্তরে প্রচারে নিয়ে যেতে তৃণমূল সহ গোটা ইন্ডিয়া জোটকেই কাঠগড়ায় দাঁড় করাতে চান মোদি। সেই লক্ষ্য পূরণে বারাসাতের জনসভাকে গোটা দেশে প্রচারের নানা পরিকল্পনা নিয়েছে বিজেপি। কলকাতা টিভি। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা। লোকসভা ভোটের আগে ব্রিগেডে অ্যাসিড টেস্ট মমতার। আর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ব্রিগেড ভরানোর ডাক দিয়েছেন মমতা। 100 দিনের টাকা, আবাসের টাকা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে জনগর্জন সভায় জমায়েতের আহ্বান মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে ফের কেন্দ্রকে তোপ মমতার। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আবারও সরব হন তিনি। 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা ডাকা হয়েছে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরার ডাক দেন তিনি। ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? ব্রিগেডের জন্য বিশেষ ট্রেনের আবেদন বাতিল নিয়ে মুখ খোলেন মমতা। কেন ট্রেনের জন্য আবেদন জানিয়ে পারমিশন পাওয়া যায় না তা নিয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর। বিজেপি সরকার মগের মুলুক পেয়েছে বলে সরব মমতা। আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি, আমাদের পারমিশন দেওয়া হয় না। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্নাও দেন। কলকাতায় রাজভবনের সামনেও ধর্নায় বসেন তিনি। তাকে সমর্থন জানান মমতা। কেন্দ্র টাকা নিয়ে টালবাহানা করায় শেষে রাজ্য নিজেই 1 মার্চ থেকে 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক। 2019 সালে লোকসভা ভোটের আগে ব্রিগেডে সমাবেশ করে তৃণমূল। দীর্ঘ 5 বছর পর লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ব্রিগেডে সমাবেশ করতে চলেছে শাসক দল। ব্রিগেডের এই সভা তৃণমূলকে কতটা মাইলেজ দেবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। ভোটে অশান্তি বরদাস্ত নয়, এবারের ভোটে জিরো টলারেন্স। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দায় রাজ্যেরই। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। এ রাজ্যে ভোটে ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের সিদ্ধান্ত। ডিজিপি এবং এসপিদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কমিশন। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, কিন্তু তার আগেই রাজ্য জুড়ে ভোটের উত্তাপ। বাংলার একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বাঁকুড়া, বীরভূম, কলকাতা লাগোয়া উলুবেড়িয়া, বেহালা সহ একাধিক বাহিনীর টহল। তারপরেও ভোটারদের মনে এখন একাধিক প্রশ্ন। বাংলায় কিভাবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট? আধার কার্ড বাতিল হলে কিভাবে ভোট? ভুয়ো ভোটার তালিকা কিভাবে সংশোধন হবে? ভোটে টাকার অবৈধ লেনদেন বন্ধ হবে? নির্বাচন কমিশনের বার্তা, বাংলার ভোটে জিরো টলারেন্স। বার্তা মুখ্য নির্বাচন কমিশনের। किसी भी सूरत में वायलेंस की पूरे चुनाव में कोई जगह नहीं है और मनी पावर की कोई जगह नहीं है। कमीशन इज एब्सोल्युटली डिटरमिन्ड टू इंश्योर दैट वोटर्स एंजॉय द वोटिंग। इट्स ए फेस्टिवल, it's not an environment where you are fearful of exercising your right. So this we are determined to establish everywhere. শান্তিপূর্ণ ভোট করতে বাংলার প্রশাসনকে নির্দিষ্ট করে কয়েকটি বার্তা দিয়েছে কমিশন। ভোটের সময় সীমান্ত এলাকায় অনুপ্রবেশের নজরদারি, ত্রিস্তরীয় নিরাপত্তা, ইভিএম রাখার ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনী কোথায় এবং কিভাবে ব্যবহার তা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। গতিবিধি নিয়ন্ত্রণে মুখ্য নির্বাচনী আধিকারিক, এসপিএনও এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক। বাহিনীর সঠিক ব্যবহার না হলে তার দায় ডিএমএসপিদের। অশান্তি হলে তার দায় বর্তাবে রাজ্য পুলিশের নোডাল অফিসারের উপর। पुलिस ऑफिशियल्स एंड दिस डिस्ट्रिक्ट लेवल ऑफिशियल्स हैव बीन टोल्ड कि नीचे के स्तर पर पुलिस स्टेशंस, रेवेन्यू स्टाफ, एक्साइज स्टाफ, ये उनकी जिम्मेदारी है कि वो उनको जो काम उनको करना है वो काम करें और उसके अतिरिक्त कुछ इधर उधर की चीज़ें ना करें। ये स्पष्ट बताया गया है। अगर वो उसको कंट्रोल नहीं कर पाएंगे तो दे आर लायबल टू बी टेकन एक्शन अगेंस्ट।
There is absolutely zero tolerance to any violence in democracy, and this is what has been very, very clearly, repeatedly, forcefully explained. ভোটের আগে নির্বাচনী বন্ড নিয়ে তোলপাড় রাজনীতি, সেই আবহে নজিরবিহীন নির্বাচনের কাজে ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর কথা বলেছে কমিশন। State police, excise, GST, narcotics, SSB, BSF, Coast Guards, DRI, everyone, state government, central government, उनसे कहा गया है कि मनी पावर पर बॉर्डर से किसी भी तरीके की ड्रग आने पर, लोगों के इधर से उधर आने पर सख्त से सख्त कार्रवाई करेंगे और लीकर, ड्रग्स, फ्रीबीज को पूरी तरीके से रोकेंगे। বাংলার ভোট হিংসা নিয়ে নির্দিষ্ট রিপোর্ট কমিশনের কাছে। আমলাদের নিরপেক্ষ দায়িত্ব পালন নিয়ে কমিশনের কাছে অভিযোগ, একটি দল ছাড়া সবকটি রাজনৈতিক দলই ভোট পর্বে অতিরিক্ত বাহিনীর দাবি করেছে, জানালো কমিশন। The points they raised was that bureaucracy is not perceived to be neutral, it is compromised and biased. This is what majority of the political parties mentioned. They said lower bureaucracy in particular is not aligned to the free elections and providing level playing field. They say the partial conduct of some of the officers in the recently held elections of other than legislative assembly and parliament must be looked at. There were partisan role of some of the officers and there were strictures against them. 23-এর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও জলগড়ায় আদালতে। বহু জট কাটিয়ে বাহিনী মোতায়েন হলেও এড়ানো যায়নি অশান্তি। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত ইডি। শেখ শাহজাহানের বাড়ির বাইরে হামলার ঘটনার তদন্তে এবার সিবিআই। রাজ্যের আবেদন খারিজ করে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। 55 দিন পর গ্রেপ্তার, 60 দিন পর সিবিআই তদন্ত। সিট বা সিআইডি তদন্ত নয়, সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার তদন্তে এবার সিবিআই। রাজ্যের আবেদন খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এই ঘটনার পর 3টি এফআইআর দায়ের হয় নেজার থানায়। ইডি হামলার পর তদন্তের জলগড়ায় হাইকোর্টে। সিবিআই ও রাজ্য পুলিশের নেতৃত্বে সিট তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 7ই ফেব্রুয়ারি সিট গঠনের উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালতে রাজ্য জানায় আইনি জটের কারণে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না। আদালত জানিয়ে দেয় শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই। 29শে ফেব্রুয়ারি মিনাখার বামনপুকুর থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। সিট তদন্ত করলে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা নথি নষ্ট করার সম্ভাবনা থেকে যাবে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দাবি মেনেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। পাশাপাশি খারিজ হয়ে গেল একক বেঞ্চ বিচারপতি জয় সেনগুপ্তের সিট তদন্তের নির্দেশ। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। গ্রেপ্তারের পর রাজ্য পুলিশের হেফাজতেই ছিলেন শাহজাহান। আদালতের নির্দেশ সিবিআই এর হাতেই তুলে দিতে হবে শেখ শাহজাহানকে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিজেপিতে যোগ দিচ্ছেন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানান বিচারপতি। আগামী 7ই মার্চ বিজেপিতে যোগদান। দল চাইলে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রস্তুত বলেই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জবনিকার পতন, পদত্যাগী বিচারপতির গেরুয়া বিজেপিতেই। আদালতকে বিদায় জানিয়ে এবার মোদির অমিত শাহের স্মরণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো?
কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি, কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় শাসক দলের ধারাবাহিক আক্রমণের মুখে পড়েন পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বিচারপতির মন্তব্য নিয়েও পক্ষপাত দুষ্টের অভিযোগ তোলে শাসক দল তৃণমূল। I said by last 7 days, from when I stopped in adjudication of anything, I was on leave, so that I need not do it. I need not, if no adjudication comes to me, I have not done any adjudication for last 7 days. Both sides. I also approached BJP also approached me. মঙ্গলবারই হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোট ঘোষণার ঠিক মুখেই বিচারপতির হঠাৎ অবসরে তার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।